এবার শেষ রক্ষাও হচ্ছে না ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের। আন্তর্জাতিক মহল ডক্টর ইউনূসকে কঠিন চাপ দিয়েছেন। শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে একজন। বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে। দর্শক, নির্বাচন কবে হবে এই প্রশ্নটা এখন আবার সরব হয়েছে। সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে নানা রকমের কথা হচ্ছে। নির্বাচন কমিশনের সঙ্গে ঐক্যমত্য কমিশনও বৈঠক করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশি হয়েছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শকতা, বর্তমানে বাংলাদেশ খুবই খারাপের দিকে যাচ্ছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে কঠোর অ্যাকশন আসবেন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শকতা, এইদিকে সমন্বয়কদেরকে কঠিন হামলা করতেছেন ছাত্রলীগের নেতাকর্মী। যে কোনো মূল্যে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরবেন, দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতেন শেখ হাসিনা। প্রিয় দর্শক, ক্ষমতা হারাতে পারেন ডক্টর ইউনূস। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমাদের দেশে কি হচ্ছে বা কি হতে চলেছে। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে। 10 জুলাই সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন এমন সতর্ক বার্তা দিয়েছেন। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদ নেই। তবে বৈঠকের একাধিক সূত্র বলছে, সম্প্রতি মালয়েশিয়ায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে 35 বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বাংলাদেশের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, গত বছর জুলাই আন্দোলনে 17টি কারাগার থেকে সাজাপ্রাপ্ত 79 জন জঙ্গি পালিয়ে গেছে। গত 11 মাসে 300-এর বেশি জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা এফটিও এর নিষিদ্ধ ঘোষিত 4টি সংগঠনের বেশ কিছু সাজাপ্রাপ্ত জঙ্গি রয়েছে। এসব জঙ্গি নেতাদের গ্রেপ্তারে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের অর্থায়নে জঙ্গি দমনে বাংলাদেশে গড়ে তোলা হয়েছিল পুলিশের বিশেষ 2টি ইউনিট। সে ইউনিটগুলো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর অকেজো হয়ে পড়ে আছে। এ নিয়েও দেশটির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। এমনিতে শুল্ক চুক্তি নিয়ে মার্কিন প্রশাসনের চাপে আছে বাংলাদেশ। এরই মধ্যে জঙ্গি ইস্যুতে নতুন করে বাংলাদেশের উপর চাপ দেওয়া শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছর জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে সবচেয়ে ভয়াবহ হামলা হয়। সেখানে থাকা জঙ্গি সহ 826 জন বন্দী পালিয়ে যায়। লুট হয় 85টি অস্ত্র, পুড়িয়ে দেওয়া হয় 29,000 নথি। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো 145 জন পলাতক আছে। উদ্ধার হয়নি 65টি অস্ত্র। হামলার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বন্দীদের আশপাশের জেলায় রাখতে হয়েছে। কিছুদিন পর কারাগার মেরামত করে তাদের আবার ফিরিয়ে আনা হয়। গত বছরের 17 সেপ্টেম্বর কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, ছাত্র আন্দোলনের সময় দেশের অন্তত 17টি কারাগারে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল। এর মধ্যে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, সাতক্ষীরা, শেরপুর, কুষ্টিয়া ও নরসিংদী কারাগার থেকে 2000-এর বেশি বন্দী পালিয়ে যান। পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ছিলেন 79 জন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিলেন 9 জন। 4 জুলাই বিডি নিউজ 24-এ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, এখনো জেল পলাতকের সংখ্যাটা 724 জন। মৃত্যুদণ্ড প্রাপ্ত, যাবজ্জীবন প্রাপ্ত ও জঙ্গি মিলে পলাতকের সংখ্যাটা 69 জন। আবার ডক্টর ইউনূসের গত 11 মাসের শাসনামলে জামিনে গণহারে মুক্ত হয়েছে বেশ কিছু জঙ্গি। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশে 5 আগস্টের পট পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষের হিসেবে এখন পর্যন্ত এই সংখ্যা 3 শতাধিক। জামিনপ্রাপ্তদের মধ্যে সন্দেহভাজন, বিচারাধীন, এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন। 24 জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে এবং সরকার পতনের পর সারা দেশে যে 5টি কারাগারে হামলার ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার একটি অনুসন্ধান কমিটি করেছিল, সেই কমিটি সম্প্রতি সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে। সেখানে আসামিদের পালিয়ে যাওয়া, অস্ত্র লুট, অগ্নিসংযোগের ঘটনাগুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে। কমিটির রিপোর্টে পালিয়ে যাওয়া জঙ্গিদের নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এদিকে মালয়েশিয়ার পুলিশ সম্প্রতি একটি বড় ধরনের অভিযান চালায়। সে অভিযানে মোট 36 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে 35 জন বাংলাদেশি, বাকি 1 জন ইন্দোনেশিয়ান। মালয়েশিয়ান পুলিশ ও দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, তারা মালয়েশিয়াকে ইসলামিক স্টেট বা আইএস এর জন্য তহবিল সংগ্রহ এবং সদস্য নিয়োগের একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। তাদের সংগ্রহ করা অর্থ যেত দুটি দেশে
দেশে, দেশ দুটি হলো সিরিয়া এবং বাংলাদেশ। মালয়েশিয়ার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তান শ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন, এই গ্রুপটির নাম গ্রাকান মিলিটেন্ট রেডিকাল বাংলাদেশ বা GMRB। এই গ্রুপটিকে বাংলাদেশি রেডিকাল মিলিটেন্ট গ্রুপও বলা হয়। বাংলাদেশে এই গ্রুপটি সদস্যদের কাছ থেকে বার্ষিক 500 মালয়েশিয়ান রিঙ্গিত সদস্যপদ ফি নিত। সংগৃহীত তহবিল ওয়ালেট অ্যাপ্লিকেশন এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে বাংলাদেশে পাঠানো হতো। গ্রেপ্তারকৃতদের মধ্যে 5 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, আরো 11 জনকে ফেরত পাঠানো হবে। 5 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়ায় মালয়েশিয়ান আইনে মামলা করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে আরো তদন্ত করছে দেশটির পুলিশ। কিন্তু মালয়েশিয়ান পুলিশ যেখানে বাংলাদেশিদের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী, তাও আবার IS এর মতো সংগঠনের সাথে সম্পৃক্ততা খুঁজে পেয়েছে, সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা দেশটিতে জঙ্গি কিংবা জঙ্গিদের তৎপরতা আছে তা মানতে নারাজ। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গত 1 জুলাই বলেছেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, বাংলাদেশে আছে ছিনতাইকারী। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও একই সুরে কথা বলেন, তিনি বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অস্তিত্বই দেখছেন না। এমন পরিস্থিতিতে 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। বৈঠকে তিনি জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন চার্জ অ্যাফেয়ার্স বলেছেন, প্রতিটি দেশই কম বেশি সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার ঝুঁকিতে থাকে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আগের মতোই দাবি করেছেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই। তবে মাঝে মধ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মিটিং মিছিলের চেষ্টা করে, যা আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে প্রতিহত করছে। বৈঠকের সূত্রগুলো বলছে, মালয়েশিয়াতে IS এর সাথে সম্পৃক্ত এত বড় দল ধরার পড়ার বিষয়ে মার্কিন সরকার উদ্বেগ বেড়েছে। বিশেষ করে মালয়েশিয়ান পুলিশের তদন্তে উঠে এসেছে, এই দলটি সংগৃহীত অর্থ বাংলাদেশ ও সিরিয়ার জঙ্গিদের কাছে পাঠাতো। কিন্তু বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বিষয়টি অস্বীকার করায় উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা FTO এর তালিকা অনুযায়ী এই IS এর বাংলাদেশ শাখাটি নিষিদ্ধ সংগঠন। 2018 সালের 8 ফেব্রুয়ারি IS বাংলাদেশকে নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র সরকার। IS সহ মার্কিন যুক্তরাষ্ট্রের FTO 2008 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের 4টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে। তাদের মধ্যে আরেকটি সংগঠন হলো আনসারুল্লাহ বাংলা টিম। 2013 সালের 14 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল। সংগঠনটি আনসারুল ইসলাম নামেও পরিচিত। জানা গেছে, গত বছরের 19 জুলাই নরসিংদী জেল থেকে যে 9 জঙ্গি পালিয়ে গিয়েছিল, তার মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের 3 জন ছিল। এদের মধ্যে 2 জন হলেন হিজবুল্লাহ মিয়া ওরফে মোহাম্মদ রাসেল আহমেদ ও মোহাম্মদ নুরুল আলম। 2021 সালের 9 ফেব্রুয়ারি নরসিংদী নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছিল। পরে এই সংগঠনটি নতুন নামে তৎপরতা চালায়। দেশ জুড়ে পরিচিতি পায় জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়া নামে। মার্কিন সরকারের সুপারিশে 2023 সালের 10 আগস্ট তখনকার সরকার এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল। গত 11 মাসে এই সংগঠনটির অনেক সদস্য জামিনে মুক্তি পেয়েছে। একদিকে জামিনে মুক্তি পাওয়া, অন্যদিকে সাজাপ্রাপ্ত পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে না পারার বিষয়টি মার্কিন চার্জ অ্যাফেয়ার্স বৈঠকে আলোচনা করেছেন। এ নিয়ে বাংলাদেশ সরকারকে দ্রুত ব্যবস্থা নিতেও বলেছেন। মালয়েশিয়ান জঙ্গিদের অর্থ সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলোর কাছে যাচ্ছে কিনা সেটি খতিয়ে দেখতে বলা হয়েছে। বাংলাদেশে অতীতে বড় সন্ত্রাসী হামলা, হত্যাকাণ্ড, দেশ জুড়ে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। কিছু ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠনকে দায় স্বীকার করতেও দেখা গেছে। সারা দেশের 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছে। ব্লগার, লেখক, প্রকাশক, শিক্ষক, বিদেশি নাগরিকদের হত্যাকাণ্ড ঘটেছে। হলি আর্টিজানে হামলার মতো ঘটনা ঘটেছে। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত বেশ কিছু ঘটনায় মারাত্মক উদ্বেগ সৃষ্টি হয়েছিল জঙ্গি তৎপরতা ঘিরে। তখন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও সরঞ্জাম সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের CTTC বা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই ইউনিট এখন পুলিশ সদস্যদের জন্য পানিশমেন্ট পোস্ট হয়ে গেছে। মার্কিন চার্জ অ্যাফেয়ার্স ইউনিটটিকে আবারও সক্রিয় করার তাগিদ দেন। দর্শক, এর মধ্যে নতুন করে 35% শুল্ক ঘোষণার মধ্য দিয়ে মার্কিন সরকারের চাপে আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 90 দিনে 28 দফা বৈঠক করে মাত্র 2% শুল্ক কমাতে পেরেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের এই তৎপরতা। এর মধ্যে জঙ্গিবাদ নিয়ে মার্কিন সরকারের নতুন করে চাপ বিপাকে ফেলবে ডক্টর ইউনূসের প্রশাসন। দর্শক, নির্বাচন কবে হবে এই প্রশ্নটা এখন আবার সরব হয়েছে। সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে নানা রকমের কথা হচ্ছে। নির্বাচন কমিশনের সঙ্গে ঐক্যমত্য কমিশনও বৈঠক করেছে। আগামীকালকেও নির্বাচন কমিশনের একটা বড় বৈঠক রয়েছে। গতকালকে সরকারের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হলো প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে বলেছেন এবং সেখান থেকেই প্রেস সেক্রেটারি একটু বেশি করেই নিজের মতামত বলতে গিয়ে যেটা বলে ফেলেছেন সেটা হচ্ছে নির্বাচনটা রোজার আগেই হতে পারে।
এই যে ইনফরমেশনটা আসলো নির্বাচনটা রোজার আগেই হতে পারে, তার মানে হচ্ছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচনটা হতে পারে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই সরকার নির্বাচন দিয়ে তাদের দায়িত্ব শেষ করতে চাইছে তড়িঘড়ি করে, কারণ সব মিলিয়ে সরকার আসলে সার্বিক মানে বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট এবং আন্তর্জাতিক যে সম্পর্ক সেই দুই বিষয়টা কুলিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। এই দুই বিষয়টা আসলে কুলিয়ে উঠতে তারা পারছে না বলেই অনেকটা ওই যে প্রবাদ আছে একটা, যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, সেরকম অবস্থা বোধহয় সরকারের মধ্যে অনুভূত হয়েছে। সেই কারণেই দ্রুত নির্বাচনের দিকেই সরকার যেতে চাইছে। সেটাই কি হতে যাচ্ছে? নানা প্রেক্ষাপট বিবেচনায় সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম নির্বাচন কবে হবে। নির্বাচন সম্ভবত সরকার খুব দ্রুতই দিতে চাইছে। এর কারণ কি? এর বহুবিধ কারণ রয়েছে। অভ্যন্তরীণ সংকট, প্রচণ্ড পরিমাণে অভ্যন্তরীণ সংকট বেড়েছে দেশের অভ্যন্তরে। সরকার ক্রমশ জনপ্রিয়তা হারাতে শুরু করেছে। সরকারের যে জনপ্রিয়তা 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পরে তৈরি হয়েছিল, বাংলাদেশের প্রায় সব মানুষ সমর্থন দিয়েছিল। এক বাক্যে তারা চেয়েছিল যে আমরা নতুন কিছু চাই, কিন্তু প্রতিটা পরতে মানুষ হতাশ হয়েছে। হতাশার জায়গাগুলো আইন শৃঙ্খলা রক্ষার জায়গা। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে নেমে গেছে। বাংলাদেশে মব কালচার তৈরি হয়েছে এবং মব কালচারকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। সমাজে হিংসা ছড়িয়ে দেওয়া হয়েছে, প্রতিশোধ পরায়ণতা ছড়িয়ে গেছে সমাজে, এবং এই ছড়িয়ে যাওয়ার পেছনে সরকারের নীরবতা অনেকখানি দায়ী, এমন অভিযোগ অনেকে করছেন। অভ্যন্তরীণ সংকট এগুলো তো রয়েছে, তার মধ্যে আর একটা বড় সংকট তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় এনসিপি তৈরি করে বোধহয় বড় ধরনের বিপদে পড়েছে। কারণ এনসিপিকে কেন্দ্র করে সরকারকে সব থেকে বেশি সমালোচনা সহ্য করতে হচ্ছে এখন। সরকারের সমালোচনার মধ্যে রয়েছে যে এটাকে কিংস পার্টি হিসেবে লালন পালন করা হয়েছে, তৈরি করা হয়েছে। রাজনীতিবিদরাই অভিযোগ করছেন যে উপদেষ্টা পরিষদের থেকে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে একজন উপদেষ্টা পদত্যাগ করে এই দলের দায়িত্ব নিয়েছেন। বাকি 2 জন উপদেষ্টা রয়ে গেছেন নির্বাচন পর্যন্ত এই দলকে নানা রকমের সহযোগিতা সরকারের পক্ষ থেকে দেওয়ার জন্য। এই কারণেই আগামী নির্বাচন এই সরকারের অধীনে নিরপেক্ষ হবে কিনা সেই প্রশ্ন এসেছে। উপদেষ্টা 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গ এসেছে, এবং তারা পদত্যাগ না করলে সরকার বিতর্কিত হবে, আগামী নির্বাচনটাও বিতর্কিত হবে, এই প্রসঙ্গ এসেছে। এই প্রসঙ্গগুলো যখন এসেছে, নির্বাচন কমিশনও নানা রকমের সিদ্ধান্তে এরই মাঝে বিতর্ক তৈরি করতে শুরু করেছে। বিএনপির সঙ্গে লন্ডন বৈঠকের পরে মনে হচ্ছিল যে পরিস্থিতি একটু অন্যদিকে যাবে, পরিস্থিতি বোধহয় স্বাভাবিক হবে, কিন্তু সেটা হয়নি, বরং পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংখ্যানুপাতিক নির্বাচনের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে যে সরকারই এটা বাজারে ছেড়ে দিয়েছে যেন নির্বাচনটাকে ডিলে করা যায়, কারণ এই বিষয়ে যেহেতু রাজনৈতিক ঐক্যমত্য হবে না, ঐক্যমত্য না হলে নির্বাচন ডিলে করা সহজ হবে। এরকম নানা সমালোচনায় সরকার কিন্তু আক্রান্ত হয়েছে। এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশে শত কলকারখানা বন্ধ হয়েছে, দেশি বিনিয়োগ কমেছে, বিদেশি বিনিয়োগ শূন্যের পর্যায়ে চলে গেছে। বলা হয় যে গত 10 মাসে 75 থেকে 80% বিনিয়োগ কমেছে। যে বিনিয়োগ ছিল সেই বিনিয়োগ থেকে কমেছে, বাড়া তো অনেক দূরের কথা। কিন্তু সরকার বহু টাকা খরচ করে ঘটা করে লোক দেখানো বিনিয়োগ সম্মেলন করেছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিনিধিদের এনে। সেটা নিয়েও বিতর্ক হয়েছে যে সরকার তাদেরকে টাকা দিয়ে বিভিন্ন জায়গা থেকে ধার করে নিয়ে এসেছে, যে এরকম একটা সম্মেলন হচ্ছে, তোমরা উপস্থিত হও যেন আমরা বলতে পারি এরকম একটা সম্মেলন করলাম আন্তর্জাতিকভাবে। কিন্তু সেই আন্তর্জাতিক সম্মেলন করে সেই সম্মেলন থেকে কোনো বিনিয়োগ আসেনি। সরকার প্রধান গত 10 মাসে 12 বার বিদেশ সফর করেছেন, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে, কিন্তু কোনো বিদেশ সফরেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি, বিদেশি কোনো সহযোগিতা বিনিয়োগ পাওয়া যায়নি। কিন্তু প্রতিটা সফরের আগেই ঢাকঢোল পেটানো হয়েছে যে এই সফরে এই অর্জন হবে, এই অর্জন হবে, কোনো কিছুই হয়নি। মালয়েশিয়াতে সম্প্রতি 36 জন জঙ্গির অভিযোগে গ্রেপ্তার হওয়াটাও সরকারের জন্য বেশ বিব্রতকর। যদিও এখানে সরকারের দায় নেই, কিন্তু নানাভাবে অভিযোগ করার চেষ্টা করছেন অনেকে যে মালয়েশিয়ায় বসে আইএসের সঙ্গে যোগসাজশ করে এই জঙ্গিরা বাংলাদেশে সরকার পরিবর্তনের ব্যাপারে হস্তক্ষেপ করেছিল এবং ভূমিকা রেখেছিল। এরকম নানা বিতর্ক তৈরি হয়েছে। আবার এই বিতর্কের মাঝে সরকার সব থেকে বেশি বিপদে পড়েছে করিডোর এবং বন্দর ইস্যুতে। বন্দর যে কোনোভাবে বিদেশিদের হাতে তুলে দেবে এরকম একটা প্রতিজ্ঞা ছিল। শেষ পর্যন্ত 6 মাসের জন্য সেই বন্দর নৌবাহিনীর হাতে
তুলে দিতে বাধ্য হয়েছে সরকার। করিডোর দেওয়ার ব্যাপারে নিজেরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা না করে, আলোচনা না করে নিজেরা সিদ্ধান্ত নিয়েছিল জাতিসংঘের নামে আমেরিকাকে করিডোর দেবে আরাকান আর্মিকে সহযোগিতার জন্য। যে আরাকান আর্মি রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যাপারে সরাসরি না বলে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারকে। জাতিসংঘ মহাসচিবকে এনে রোহিঙ্গাদের কাছে নিয়ে যে একটা বড় সিনেমা সাজানো হয়েছে যে এবার বোধহয় রোহিঙ্গা সংকট সমাধান হবে। পরবর্তীতে দেখা গেল যে সেই জাতিসংঘই আবার বলছে নতুন করে যারা আবার রোহিঙ্গারা আসছে তাদেরকেও আশ্রয় দাও। রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে প্রত্যাশা সরকার করেছিল যে আগামী ঈদ রোহিঙ্গারা তাদের দেশের মাটিতে করবে, সেটা একেবারে জিরো পর্যায়ে চলে গেছে, সেটা বাতিল হয়ে গেছে। করিডোর কেন আরাকান আর্মিকে দেওয়া হবে, সেটা করিডোর নাকি মানবিক চ্যানেল, সেই বিতর্ক উস্কে গেছে। আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করতে যেটা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, সেই সম্পর্ক উন্নয়ন করতে যে করিডোর দিতে চেয়েছে সরকার, এরকম অভিযোগ তৈরি হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দেয়া হচ্ছে, এরকম অভিযোগের যুক্তিসঙ্গত কোনো যুক্তিখণ্ডন সরকারের কাছ থেকে পাওয়া যায়নি। সেখানে সেন্ট মার্টিনের লোকজন যারা বাস করে সম্মানিত দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন নির্বাচনের কথা কেন বলতেছেন অন্তর্বর্তীকালীন সরকার, হঠাৎ করে কেন নির্বাচন প্রসঙ্গ টেনে তুলেছেন অন্তর্বর্তী সরকার। প্রিয় দর্শক, সবকুল হালিয়ে এখন ডক্টর ইউনূস নির্বাচন দিতে চাচ্ছে, এমনটাই অনেক রাজনৈতিক বিশ্লেষক বলতেছে। প্রিয় দর্শক, এইদিকে আবার আন্তর্জাতিক মহল থেকে ডক্টর ইউনূসকে কঠিন চাপ দিচ্ছে। সবকিছু মিলিয়ে আবার ছাত্রলীগের নেতাকর্মী রাজপথে নেমে গেছে, সমন্বয়কদের উপর বারবার হামলা চালাচ্ছে। দর্শক, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে যে প্রতিবেদন আপনারা দেখতে পারলেন, প্রিয় দর্শক, এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার কোনো আপডেট নিউজ নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।